একদিন হঠাৎ করে আকাশের মাঝে সূর্যের পাশে আরও একটা সূর্য দেখা যায়। আর এই সূর্যের কারণে পৃথিবীর এনভায়রনমেন্ট চেঞ্জ হতে থাকে। এটা দেখার পর বিজ্ঞানীরা গবেষণা করে বুঝতে পারে পৃথিবী আগামী 200 বছরের জন্য ধ্বংস হয়ে থাকবে এবং এই পৃথিবী 200 বছর পর আবার পুনরায় বসবাসের উপযোগী হবে। এই জন্য বিজ্ঞানীরা তাদের প্রজন্মদের বাঁচানোর জন্য মাটির ভিতরে একটা শহর তৈরি করে, আর এই শহরটির নাম দেওয়া হয় সিটি অফ এম্বর। আর এই শহরটি এমনভাবে তৈরি করা হয়, এই শহর থেকে 200 বছরের আগে কেউ চাইলেও বের হতে পারবে না। তাই এই শহর থেকে 200 বছর পর কিভাবে মানুষগুলা নতুন করে পৃথিবীতে ফিরে আসবে তার জন্য বিজ্ঞানীরা একটা বক্স তৈরি করে। আর এই বক্সের ভিতরে 200 বছরের একটা টাইমার সেট করে দেওয়া হয়, যাতে করে এই বক্সটি 200 বছরের আগে যেন কেউ খুলতে না পারে। এই বক্সের ভিতরে মাটির শহর থেকে কিভাবে পুনরায় পৃথিবীতে ফিরে আসবে সেই সম্পর্কে কিছু ডকুমেন্ট রাখা হয়, যাতে করে 200 বছর পর এই বক্সটি খুলে গেলে সেই ডকুমেন্ট অনুযায়ী এই শহরের মানুষ পুনরায় পৃথিবীতে ফিরে আসতে পারে। বিজ্ঞানীরা সর্বপ্রথম এই বক্সটি সেই শহরের মেয়রের হাতে তুলে দেয়। সময়ের পরিক্রমায় বক্সটি একের পর এক মেয়রের হাতে হস্তান্তর হতে থাকে, কিন্তু এখানে সবথেকে বড় সমস্যা দেখা দেয়। সর্বশেষ মেয়রের কাছে যখন এই বক্সটি তুলে দেওয়ার কথা ছিল তার আগেই পূর্বের মেয়রটি মারা যায়, যে কারণে এই শহরের বর্তমান মেয়রের কাছে এই বক্সটি এসে পৌঁছায় না। আর এখন 200 বছর পর সেই বক্সটি পুনরায় খুলে যায়, কিন্তু এই বক্সের ভিতরে কি রয়েছে সেটা দেখার কোনো লোক নাই। এদিকে আমরা এম্বার শহর দেখতে পাই, যেখানে 200 বছর অতিক্রম করার পর শহরের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। যেহেতু এই শহরটা মানুষের তৈরি, সেহেতু এই শহরের সব কিছু কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। যেমন এই শহরের কোনো বৈদ্যুতিক ব্যবস্থা নাই, শুধুমাত্র শহরের বিভিন্ন স্থানে বড় বড় কিছু জেনারেটরের মাধ্যমে এই শহরের বিদ্যুৎ সরবরাহ করা হয়। আর এই শহরে আরও বেশ কিছু নিয়মকানুন রয়েছে, যেমন এই শহরটি পরিচালনা করার জন্য শহরের প্রতিটা মানুষকে প্রয়োজনে যে কোনো কাজ করতে হবে। এই কাজগুলো নির্ধারিত হয় লটারির মাধ্যমে। তাই যে যতই শিক্ষিত হোক না কেন, লটারির মাধ্যমে আপনার যে কাজটি পড়বে সেটাই আপনাকে করতে হবে এই শহরের নিয়ম অনুযায়ী। যেহেতু এই শহরটি 200 বছরের জন্য বানানো হয়েছিল, সেহেতু এই শহরে 200 বছর অতিক্রম করার পর শহরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক সমস্যা দেখা দেয়, যে কারণে মানুষ অনেক বিভ্রান্ত হয়ে পড়ে। আর এই শহরে বিভিন্ন জায়গায় কাজ ম্যানুয়ালিভাবে করতে হয়, কারণ এই শহরে কোনো যান্ত্রিক বাহন নাই। আর এই শহরের জেনারেটরগুলি অতি দুর্বল হয়ে গেছিল, যে কারণে শহরে নিয়মিত লোডশেডিং লেগেই থাকে। আর এই শহরে আমরা ডুম নামের একটা ছেলেকে দেখতে পাই, যার কিনা স্বপ্ন ছিল সে বড় হয়ে একজন ইলেকট্রিশিয়ান হবে, যাতে করে এই শহরের বৈদ্যুতিক সমস্যা সে দূর করতে পারে। আমরা এই শহরে আরও একটা মেয়েকে দেখতে পাই, যার নাম লুনা। এই লুনার স্বপ্ন ছিল বড় হয়ে সে একজন মেসেঞ্জার হবে। মেসেঞ্জার মানে সংবাদবাহক। আর আজকে তাদের সেই দিন চলে আসছে যেদিন লটারির মাধ্যমে তাদের কাজ নির্ধারণ করা হবে। কিন্তু দুর্ভাগ্যবশত লুনার ভাগ্যে পাইপ ওয়ার্কের কাজ এবং ডুনের ভাগ্যে মেসেঞ্জারের কাজ এসে পড়ে, যে কারণে তারা দুজনই মন খারাপ করেছিল। কিন্তু ডুন চিন্তা করে মেসেঞ্জার হওয়ার থেকে পাইপ ওয়ার্কের কাজ করা অনেক ভালো, কারণ সে যদি পাইপ ওয়ার্কের কাজ করতে পারে তাহলে সে জেনারেটরের আশপাশে থাকতে পারবে। এই জন্য ডুন লুনার কাছ থেকে কাজ এক্সচেঞ্জ করে নেয়। যেহেতু লুনার স্বপ্ন ছিল বড় হয়ে একজন মেসেঞ্জার হবে, সেহেতু সে এই মেসেঞ্জারের কাজ পেয়ে সে অনেক এক্সাইটেড। লুনা যখন মেসেঞ্জার হয়ে যায় তখন সে খুশির খবরটি তার দাদিকে এসে বলে, এবং তার দাদি এই কথাটি শুনে তাকে বলে, তোমাকে তোমার বাবার কথা মনে রাখতে হবে, কারণ তোমার বাবা তোমাকে বলেছিল এই শহর ছাড়াও আমাদের জন্য একটা পৃথিবী রয়েছে, আর সেই পৃথিবীতে যাওয়ার একটা মাধ্যম রয়েছে। আমাদের বাড়িতে একটা বক্স আছে। কিন্তু লুনা এ ব্যাপারে কোনো কিছুই বিশ্বাস করতে চায় না। যাই হোক, পরের দিন যখন লুনা একটা মেসেজ নিয়ে তার আন্টির কাছে যায়, যাওয়ার সময় সেখানে একটা পাগলকে সে দেখতে পায়, এবং সে পাগলটা খুব চিৎকার করছিল, এবং সে বলছিল এই শহরে একটা অন্ধকার জায়গা আছে যেখানে সবার যাওয়া নিষেধ। সেখানে সে এক অদ্ভুত প্রাণীকে দেখতে পায়, কিন্তু তার এই কথা কেউ বিশ্বাস করছিল না এবং তাকে সেখান থেকে ধরে নিয়ে যায়। কিন্তু লুনা যখন সেখানে গিয়েছিল তখন সে অদ্ভুত একটা প্রাণীর দেহের অংশ পায়। লুনা বুদ্ধি করে সেটা নিজের কাছে রেখে দেয়। এরপর আমরা ডুনকে দেখতে পাই, সে তার কর্মস্থলে যোগ দিয়েছে এবং তার উপরের কর্মকর্তার যার নাম মার্টিন। এই মার্টিন খুবই কঠোর প্রকৃতির লোক ছিল। ডুন এখানে এসে বুঝতে পারে তাদের শহরের অবস্থা খুবই খারাপ,
কারণ এই শহরের পাইপলাইনে প্রচুর সমস্যা রয়েছে, কিন্তু এই সমস্যাগুলো দূর করার জন্য পর্যাপ্ত পরিমাণ সরঞ্জাম তাদের কাছে নাই। এবং ডুনকে মার্টিন বলে এই শহরের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাইপলাইন, আর আমাদের জেনারেটরগুলো অনেক দুর্বল হয়ে গেছে এবং এগুলা পুনরায় ঠিক করার জন্য অনেকগুলা লোক জীবন দেওয়ার পরও সেগুলাতে কোনো উন্নতি হয়নি। তাই ধীরে ধীরে আমাদের শহর ধ্বংস হয়ে যাবে। যেহেতু শহর ধ্বংস হয়ে যাবে সেহেতু এই শহরের সমস্ত কর্মচারী নিজেদের হাল ছেড়ে দেয়, কিন্তু এই বিষয়টা ডুন কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এই জন্য ডুন বুদ্ধি করে মার্টিনের পকেট থেকে চালাকি করে পাইপলাইনের ম্যাপ চুরি করে নিয়েছিল এবং সে সিদ্ধান্ত নেয় সে নিজেই এই পাইপলাইনের সমস্ত সমস্যার সমাধান করবে। এই শহরের লোক কোনোভাবে জানে না যে এই পাইপগুলা শহরের কোথা থেকে কোথায় চলে গিয়েছে। ডুন যখন পাইপলাইনের রুমের ভিতরে ঢুকছিল তখন সে একটা দরজা দেখতে পায়। সেই দরজার সামনে একটা নাম্বার লেখা ছিল, কিন্তু এই রুমের ব্যাপারে ম্যাপে কোনো কিছুই বলা ছিল না। ডুনের মনে সন্দেহ হয়, সেই জন্য সে এই দরজার ভিতরে ঢোকে এবং ভিতরে ঢুকে সে বড় একটা প্যানেল দেখতে পায়, কিন্তু তার ভিতরে প্রচণ্ড অন্ধকার থাকার কারণে ডুন সেই রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা দিয়ে চলতে থাকে। হঠাৎ করে ডুন উপর থেকে নিচে ঝুলন্ত একটা দড়ি দেখতে পায়। ডুন সেই দড়ির সাহায্যে উপরে ওঠে এবং উপরে উঠে সে দেখতে পায় এই শহরের স্টোর রুম, কিন্তু রুমের খাওয়ার প্রায় শেষ। এরপর হঠাৎ করে তার সামনে এই রুমের সিকিউরিটি গার্ড চলে আসে এবং তাকে মারধর করে সেখান থেকে বের করে দেয়। সাথে সাথে এই শহরের বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ চলে যাওয়ার পর সবাই বুঝতে পারে যে আমাদের শহরের জেনারেটরগুলো খুবই দুর্বল হয়ে গেছে। তার কিছুক্ষণ পর যখন বিদ্যুৎ চলে আসে লুনা দৌড়িয়ে তার দাদির কাছে যায় এবং লুনা বুঝতে পারে তার দাদি তাকে কিছু একটা বলার চেষ্টা করছিল। তার দাদি তার ঘরে থাকা একটা বক্সের ব্যাপারে বোঝানোর চেষ্টা করছিল। এখানে বলে রাখা ভালো, লুনার দাদা কিন্তু একজন মেয়র ছিল, যে কিনা তার কাছে থাকা সেই বক্সটি তার পরবর্তী মেয়রের কাছে দেওয়ার আগেই তার মৃত্যু হয়ে যায়, যে কারণে এই বক্সটি এদের বাড়িতে থাকে। আর লুনার দাদি যেহেতু বৃদ্ধ মানুষ, সে এ ব্যাপারে কিছুই বলতে পারছিল না। লুনা এই বক্সটি নিয়ে কি করবে এবং এটি তার কি উপকারে আসবে সে সেটা বুঝতে পারছিল না। এদিকে লুনার কাছে একটা মেসেজ আসে, যে মেসেজটা এই শহরের বর্তমান মেয়রের কাছে পৌঁছে দিতে হবে। লুনা যখন মেসেজটা নিয়ে বর্তমান মেয়রের কাছে যাচ্ছিল, মেয়রের রুমে প্রবেশ করার আগে লুনা অনেকগুলা মেয়রের ছবি সেখানে দেখতে পায় এবং সেখানে সে তার দাদার ছবি দেখতে পায় এবং তার দাদার হাতে একটা বক্স ছিল, যে বক্সটি আজকে সে তার ঘরের ভিতরে পেয়েছে। লুনা বর্তমান মেয়রকে মেসেজ দিয়ে সে পুনরায় ডুনের কাছে ফিরে আসে এবং ডুনকে সে সেই প্রাণীর দেহের অংশটি দেখায়। তারা দুইজন পরীক্ষা করে বুঝতে পারে এটা একটা পোকার শরীরের অংশ, কিন্তু পোকা তো এত বড় হতে পারে না। এরপর ডুন বুদ্ধি করে সেই পোকার শরীরের অংশটা নিয়ে তার বাবাকে দেখায়। তার বাবা এই পোকার শরীরের অংশটা দেখে বলে, তুমি যেন এইসব বিষয় কোনোভাবেই জড়িও না। এরপর লুনা এবং ডুন মিলে সেই বক্সটি খোলে। তারা বক্সটি খুলে কিছু টুকরো টুকরো কাগজ দেখতে পায় এবং তার ভিতরে কাচের এই জিনিসটি দেখতে পায়। তারা এই টুকরো টুকরো কাগজগুলো জোড়া দিয়ে বুঝতে পারে এটা হচ্ছে এই শহর থেকে বের হওয়ার সমস্ত ডকুমেন্ট। আর এখানে 301 নাম্বার রুমের কথাও বলা আছে। তারা দুজন 301 নাম্বার রুমের কাছে পৌঁছায়। তারা একজন ল্যাংড়া মানুষকে সেখান থেকে পালাতে দেখে এবং তারা সেখানে অনেকগুলো খাবার পড়ে থাকতে দেখে। খাবারগুলো তারা হাতে নিয়ে বুঝতে পারে এগুলো অনেক দামি খাবার, কিন্তু এই খাবারগুলো তো আমাদের শহর থেকে অনেক আগেই ফুরিয়ে গেছে। তাহলে এই খাবারগুলো এখানে কিভাবে আসলো? তাদের মনে সন্দেহের দানা বাড়তে শুরু করে। এরপর সেখানে সেই অদ্ভুত প্রাণীটা চলে আসে, যেটা ওই পাগল দেখছিল। এই প্রাণীটার ভয়ে তারা সেখান থেকে দৌড়িয়ে পালিয়ে যায়। এরপর লুনা লক্ষ্য করে ডুনের মাথায় যে হেলমেটটা ছিল সেই হেলমেটে তার বাবার নাম লেখা ছিল। এখানে লুনার একটু সন্দেহ হয়, এজন্য সে তার আন্টির কাছে গিয়ে তার বাবার ব্যাপারে জানতে চাইলে আন্টি তার বাবার ব্যাপারে একটা গোপন সিক্রেট কথা লুনাকে বলে দেয়। আসলে লুনার বাবার ইচ্ছা ছিল এই শহর থেকে বেরিয়ে যাবে, কারণ লুনার বাবার বিশ্বাস ছিল এই শহরের বাইরেও আরও একটা শহর আছে এবং সে সেখানে যাওয়ার জন্য খুব চেষ্টা করছিল। কিন্তু পানিতে ডুবে লুনার বাবা সেখানেই মারা যায়। এটা শুনে লুনা সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল। বের হওয়ার সাথে সাথে দেখতে পায় এই শহরের সিকিউরিটি গার্ড, যার নাম লুইপা, পা নেংড়াতে নেংড়াতে এদিকে আসছিল। আসলে লুনা এখানে বুঝতে পারে স্টোর রুম থেকে যে পালিয়ে যাচ্ছিল সে এই লুইপার। লুনা তার মনের সন্দেহ দূর করার জন্য ডুনকে নিয়ে আবার সেখানে পৌঁছায়। তারা টানেলের ভিতরে প্রবেশ করে সেখানে গিয়ে দেখতে পায় সেখানে অনেক দামি দামি খাবার জমানো আছে। এখন তারা বুঝতে পারে এই শহরের সিকিউরিটি গার্ড এবং এই শহরের মেয়র মিলে সাধারণ মানুষকে বোকা বানিয়ে এখানে খাবার জমিয়ে রাখছে নিজেদেরকে ভালো রাখার জন্য।
এরপর লুনা ডুনকে নিয়ে বাড়িতে চলে আসে। তার বাবার রেখে যাওয়া পুরাতন একটা টেপ রেকর্ডার শুনতে থাকে। টেপ রেকর্ডার শোনার শেষে বুঝতে পারে এখানে ডুনের বাবার কণ্ঠ ভেসে আসছে। এজন্য ডুন দ্রুত সেখান থেকে তার বাবার কাছে যায়। তার বাবাকে গিয়ে বলে, আপনি এই শহর থেকে বের হওয়ার অনেক চেষ্টা করছিলেন, আপনি আমাকে বলুন এই শহর থেকে আমরা কিভাবে বের হতে পারি। যেহেতু লুনার বাবা এই শহর থেকে বের হওয়ার জন্য মৃত্যুবরণ করছিল, সেহেতু ডুনের বাবা এখানে কোনোভাবেই কিছু বলতে চায় না। লুনা যেহেতু এই শহরের মেয়রের স্বার্থপরতার কথা জেনে গিয়েছিল, এই জন্য লুনা চাচ্ছিল শহরের সবাইকে এই ব্যাপারটা জানিয়ে দেবে। কিন্তু এই শহরে মেয়রের সাথে তার সমস্ত লোকজনও জড়িত। মেয়রের লোকজন যখন বুঝতে পারে লুনা এই শহরের বিভিন্ন লোকদের মেয়রের গোপন তথ্য জানিয়ে দিচ্ছে, তখন মেয়রের লোকজন লুনাকে ধরে নিয়ে আসে মেয়রের কাছে। লুনা এখানে এসে দেখতে পায় মেয়রের গলায় কাচের একটা ব্যাজ রাখা আছে। এই ব্যাজটির সঙ্গে ওই বক্সের ভিতরে কাচের ওই জিনিসটির সাথে কিছু একটা মিল আছে। সাথে সাথে সেখানে লোডশেডিং শুরু হয়ে যায়। লুনা বুদ্ধি করে এই শহরের মেয়রের গলা থেকে সেই কাচের ব্যাজটি চুরি করে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। লুনা এবং ডন যখন মেয়রের কাচের ব্যাজের সঙ্গে বক্সের ভিতরে থাকা ওই জিনিসটির সঙ্গে মিলাচ্ছিল, তখন তারা সেখানে একটা চিহ্ন দেখতে পায়, যে চিহ্নটি তারা স্টোররুমে দেখছিল। এদিকে এই শহরের মেয়র লুনা এবং ডুনকে এই শহরের সন্ত্রাসী বলে ঘোষণা করে দেয় এবং এটাও বলা হয় যে এই দুজনকে যদি কেউ ধরিয়ে দিতে পারে তাহলে তাদেরকে পুরস্কৃত করা হবে। এই জন্য লুনা তার ছোট বোনকে নিয়ে এই শহর থেকে বের হওয়ার জন্য জেনারেটর রুমে চলে যায়। তারা কোনোভাবে জেনারেটর রুমের দরজা খুলতে পারছিল না। এরপর লুনা লক্ষ্য করে এই ম্যাপের সঙ্গে জেনারেটর রুমের কিছু একটা মিলে যাচ্ছে। এরপর তারা ম্যাপের ইনস্ট্রাকশন অনুযায়ী সেখানে একটা আলমারি সরায় এবং তারপর তারা সেখানে অনেকগুলা আলমারি দেখতে পায়। এরপর তারা আবারও ওই ম্যাপের ইনস্ট্রাকশন অনুযায়ী জাহাজের একটা স্টিয়ারিং ঘোরায়। স্টিয়ারিং ঘোরানোর সাথে সাথে সেখানে একটা সিক্রেট রুমের দরজা খুলে যায়। তারা যখন রুমের ভিতরে প্রবেশ করে এবং সেখানে তারা দেখতে পায় সেখানে অনেক বড় একটা নদী বয়ে যাচ্ছে এবং এতক্ষণ তারা যে জিনিসগুলা দেখছিল এগুলা আলমারি না, এগুলা এখান থেকে বের হওয়ার জন্য এক ধরনের নৌকা এবং এই নৌকাটি পানির স্রোতের সাথে একটা রুলের কাছে গিয়ে সেখানে ধ্বংস হয়ে যায়। আর এই রুলের কারণে লুনার বাবার এখানেই মৃত্যু হয়েছিল। এদেরকে এখান থেকে বের হতে হলে এই নদীতে আরো অনেক বেশি পানির প্রয়োজন, যাতে করে তারা এই রুলারের উপর দিয়ে যেতে পারে। এজন্য তারা আবারও ম্যাপের দিকে নজর রাখে। ম্যাপের পরবর্তী ইনস্ট্রাকশন অনুযায়ী তারা দেখতে পারে সেখানে কন্ট্রোল রুমের কথা বলা আছে। সেখানে গিয়ে তারা একটা চিহ্ন দেখতে পায়, যে চিহ্নটা বক্সের ভিতরের একটি অংশ এবং মেয়রের গলার ব্যাসের সঙ্গে মিলে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে এই কন্ট্রোল রুম খোলার চাবি। তারা এই চাবির সাহায্যে কন্ট্রোল রুম খুলে ফেলে। কন্ট্রোল রুমের ভিতরে গিয়ে তারা বুঝতে পারে এটা হচ্ছে শহরের সমস্ত কিছু এখান থেকেই কন্ট্রোল এবং নিয়ন্ত্রণ করা যায়। ম্যাপে থাকা পরবর্তী ইনস্ট্রাকশন অনুযায়ী তারা সেখানে একটা হুইল ঘোরায়। এই হুইল ঘোরানোর সাথে সাথে তারা দেখতে পায় সেই রুলটি হঠাৎ করে উল্টো দিকে ঘুরতে থাকে এবং পানির পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে। কিন্তু হঠাৎ করে এই রুলটি ঘোরা একেবারে বন্ধ করে দেয় এবং অতিরিক্ত ইলেকট্রিসিটির কারণে তাদের শহরে বিদ্যুৎ অনেক গুণ বেড়ে যায় এবং এই শহরের লাইটগুলো একের পর এক বাস্ট হতে থাকে এবং এই শহরে প্রচুর পরিমাণ পানি ঢুকতে থাকে। এটা দেখে মেয়র বুঝতে পারে আজকে হয়তোবা আমাদের শহরটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য মেয়র নিজেকে বাঁচানোর জন্য সেই স্টোর রুমে চলে যায়, যেখানে সে খাবার সংগ্রহ করে রাখছিল। কিন্তু মেয়রের কপাল এতটা খারাপ যে সেখানে সেই ভয়ঙ্কর প্রাণীটা চলে আসে এবং সেখানে এই ভয়ঙ্কর প্রাণীটা মেয়রকে সেখানেই মেরে ফেলে। এরপর আমরা দেখতে পাই ডুনের কাছে পাইপলাইনের প্রধান কর্মকর্তা মার্টিন সে চলে আসে এবং ডুনকে নিয়ে সে এই পরিস্থিতি মোকাবেলা করছিল। আর এই মেশিন নিয়ন্ত্রণ করার একমাত্র উপায় হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই মেশিনটি এভাবে ধরে রাখতে পারবে ততক্ষণ পর্যন্ত এই মেশিন নিয়ন্ত্রণ থাকবে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়, চারদিকে পানি চলে আসে। এই জন্য ডুন মার্টিনকে বলে আমরা এখান থেকে চলে যাই, কিন্তু কোনোভাবে রাজি হচ্ছিল না। এই জন্য ডুন সেখানে মার্টিনকে রেখে তারা তিনজন একটা নৌকায় উঠে বসে। ঠিক তখনই হঠাৎ করে সেখানে একটা পানির বড় স্রোত চলে আসে আর এই পানির বড় স্রোতের কারণে তারা এই রুলটি ক্রস করে ফেলে। এরপর তারা সেখান থেকে অদ্ভুত কিছু জায়গা অতিক্রম করে। কিছু দূর যাওয়ার পর পানির একটা স্লাইড চলে আসে। এই স্লাইডের কারণে তারা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছায় এবং সেখানে গিয়ে দেখতে পায় উপরে একটা আলো দেখা যাচ্ছে। আর ওই আলোর কাছে যাইতে হলে তাদেরকে এই লম্বা সিঁড়ি পার হতে হবে। এই লম্বা সিঁড়ি পার হয়ে উপরে গিয়ে তারা দেখতে পায় সেখানে অন্ধকার আর অন্ধকার। কিন্তু তার কিছুক্ষণ পর তারা একটা আলো দেখতে পায়। এই আলোটা ছিল পৃথিবীর সূর্যের আলো।
এরপর তারা ধীরে ধীরে সেখানে সবুজ গাছপালা দেখতে পায়। আসলে 200 বছর পর পৃথিবী পুনরায় আবার বসবাসের উপযোগী হয়ে গিয়েছে। তারা সেখানে একটা পাখি দেখতে পায়। এই পাখির সাহায্যে তারা বড় একটা গর্তের মুখে গিয়ে পৌঁছায়। গর্তের ভিতরে তাকিয়ে তারা দেখতে পায় তাদের সেই শহরটি সম্পূর্ণ এখান থেকে দেখা যাচ্ছে। তারা একটা চিঠি লিখে পাথরের সাথে বেঁধে এই গর্তের মাধ্যমে অ্যাম্বাসিডি শহরে পাঠিয়ে দেয়, যাতে করে অ্যাম্বাসিডি শহরের লোকজন বুঝতে পারে যে এই শহর বাদেও আরও একটা পৃথিবী আছে এবং তারা সিটিতে দেওয়া ম্যাপ অনুযায়ী পুনরায় পৃথিবীতে আসতে পারে। আর এই সিটিতে গিয়ে পৌঁছায় ডুনের বাবার কাছে। ডুনের বাবা এই সিটিটি পড়ে অনেক খুশি হয় এবং আস্তে আস্তে এই সিটির ইনস্ট্রাকশন অনুযায়ী এই শহরের সমস্ত লোকজন পৃথিবীতে আসতে শুরু করে এবং এখানেই মুভিটি শেষ হয়ে যায়।